জাতির সম্মান বিলিয়ে ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আইসিসিকে ফের চিঠি দিবে বিসিবি। জকসু নির্বাচনে এখনো চলছে ভোট গণনা। ভিপি পদে ছাত্রদল শিবির হাড্ডাহাড্ডি লড়াই। যান্ত্রিক ত্রুটির কারণে গণনায় ধীর গতি। গুলশান কার্যালয়ে কর্মব্যস্ত তারেক রহমান। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক। 4 দিনের উত্তরাঞ্চল সফরের নিরাপত্তা চেয়ে চিঠি। লাইনচ্যুত ট্রেনকে লাইনে আনাই এবারের নির্বাচনের লক্ষ্য, জানালেন ইসি সানাউল্লাহ। ইসিতে 3 দিনে 255 আপিল জমা। মনোনয়নপত্র যাচাই ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জামায়াতের। একটি দলের প্রতি প্রশাসনের ঝুঁকে পড়ার দাবি। বিএসএফ এর হাতে ফেলানি সহ বাংলাদেশি হত্যা নির্যাতনের বিচার দাবি অধিকারের। অবিলম্বে সীমান্ত হত্যা ও পুশিন বন্ধের দাবি। এবং চরম রাজনৈতিক সংকটে ইয়েমেন, আবারও সৌদি জোটের হামলা। এসটিসি নেতা জুবাইদির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সুপার বোর্ড। সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। এবারে থাকছে বিস্তারিত। দেশের সম্মান ও ক্রিকেটারদের নিরাপত্তা বিলিয়ে দিয়ে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের পর এই কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেটারদের নিরাপত্তার কথা উল্লেখ করে আইসিসিকে আবারও চিঠি দেওয়ার কথাও জানান তারা। রাশেদ অমিতের রিপোর্ট। টি-20 বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ ভারতের দ্বন্দ্ব এখন সীমাবদ্ধ নেই মাঠের খেলায়, বরং এটা এখন পরিণত হয়েছে দুই দেশের রাষ্ট্রীয় মর্যাদার ইস্যুতে। বুধবার ভোরে আইসিসির কাছ থেকে অনানুষ্ঠানিক বার্তা পাওয়ার পর বিকেলে বিসিবি কর্তাদের দেখা গেল সচিবালয়ে, যেখানে তারা জরুরি বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সাথে। 2026 টি-20 বিশ্বকাপে খেলতে বাংলাদেশ ভারতে না গেলে কঠিন সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। টাইগারদের ভবিষ্যৎই বা কি? যদিও এমন নিয়ে ভাবছে না বিসিবি, দরকার হলে বিসর্জন দেওয়া হবে বিশ্বকাপের স্বপ্ন। তবুও কোনো প্রকার সমঝোতায় রাজি নয় দেশের ক্রীড়া নিয়ন্ত্রকরা। আইসিসিকে আমরা বোঝাবো, আমাদের মন্ত্রী মহোদয় যেভাবে বলে গেলেন আমরা বোঝাবো, কেননা দেখেন পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এই ধরনের ইভেন্ট হয়েছে এবং আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি। সো আমরা আশা করছি যে আমরা যে আমাদের রিজনগুলো আছে সেগুলো আমরা এস্টাবলিশ করতে পারবো। ক্রিকেটারদের নিরাপত্তার ইস্যুতে বিসিবি আরও একবার চিঠি পাঠাবে আইসিসিতে। ক্রিকেট নীতি নির্ধারকরা ভেন্যু বদলে দিবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। যে কোনো বিদেশ ট্রিপে যাওয়ার সময় আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে, তো সেই অর্ডারটার পজিশনটা আমরা জানতে এসেছিলাম। আমরা জেনে গিয়েছি যে আমরা সকলে একসাথে এই যে সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। দেশের মর্যাদায় প্রশ্নে বিন্দু মাত্র ছাড় নয়। বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টার বার্তা ছিল এমনই, টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারত সফরে যাবে না। সেই সিদ্ধান্ত এখন চূড়ান্ত এবং কোনো অবস্থাতেই তা পরিবর্তন হবে না। আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর কথা টাইগারদের। তবে ভেন্যু পরিবর্তন হলে ম্যাচের সূচিও বদলাবে, এটা প্রায় নিশ্চিত। রাশেদ অমিত, দেশ টিভি, ঢাকা। ভোটগ্রহণ সম্পন্নের 24 ঘণ্টা পরও শেষ হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনের ভোট গণনা। মোট 39টি কেন্দ্রের মধ্যে 25টির ফলাফলে ভিপি পদে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। 25টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে 80 ভোটে এগিয়ে আছেন শিবির সমর্থিত অদম্য জোবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। সেই সঙ্গে জিএস ও এজিএস পদেও এগিয়ে প্যানেলটি। ভিপি পদের 2983 ভোট পেয়ে এগিয়ে রিয়াজুল ইসলাম। আর ছাত্র দল সমর্থিত ভিপি প্রার্থী রাকিব পেয়েছেন 2903 ভোট। মঙ্গলবার 3টার পর শেষ হয় ভোট গ্রহণ। এরপর গণনা শুরু হলেও রাত 9:30টার দিকে ওএমআর মেশিনে কারিগরি ত্রুটির কারণে গণনা সাময়িক বন্ধ রাখা হয়। প্রার্থীদের সঙ্গে বৈঠক আর সমস্যা সমাধান করে রাতে আবারও গণনা শুরু করে নির্বাচন কমিশন। নির্বাচনে ভোট পড়েছে প্রায় 66%। আমাদের কাছে এখন পর্যন্ত এই ফলাফলগুলো প্রস্তুত হয়েছে, যেগুলো আমরা ঘোষণা করলাম। আমরা এরপরে পরবর্তী বিভাগ প্রস্তুত হলে আমরা এরপরে আবার ঘোষণা করব। এখন থেকে আমাদের ফলাফল যখন যেটা হবে সেটা আমরা প্রকাশ করে দেব।
দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আলভি রায়হান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলভি, ভোটের ফলাফলের সবশেষ কি তথ্য আছে? গণনা শেষ করতে আর কত সময় লাগতে পারে, এই নিয়ে কি বলছেন প্রার্থীরা, জানাবেন। ধন্যবাদ নেন্সি আপনাকে। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রছাত্রীদের সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ভিতরে এখনো কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। গতকাল ভোট কাস্ট হওয়ার পরে কিন্তু তারা এখানে তাদের যেই ভোট গণনার কার্যক্রম সেটি শুরু করেছিল এবং তার কিছুক্ষণ পরে তাদের কারিগরি ত্রুটি হওয়ার কারণে তারা সেখানে কিন্তু সম্পূর্ণ ভোট গুনতে ব্যর্থ হয়। তারপরে কিন্তু তারা ভিপি এবং জিএস যেই ক্যান্ডিডেট রয়েছে তাদের সাথে তারা কথা বলেছেন এবং তাদের সাথে মিটিং করার পরে তাদের যেই ফলাফলটি এসেছে তারা কিন্তু তারপরেই এখানে ভোট গণনা শুরু করেছে এবং ভোট গণনা শুরু করার পর থেকেই এখন পর্যন্ত মোট 23টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। সেই 23টি কেন্দ্রের মধ্যে কিন্তু কিছুক্ষণের মধ্যে 24 নম্বরটি আমাদের সামনে প্রকাশ করবে, আমাদেরকে এমনটি জানিয়েছে। 23টির মধ্যে কিন্তু এখন পর্যন্ত ছাত্র শিবিরের যেই প্যানেল রয়েছে তারা কিন্তু অনেক এগিয়ে রয়েছেন, এটাই আমরা জেনেছি। এবং এখন কিন্তু 24 নম্বর ভোট কেন্দ্রের ভোট জানাচ্ছে। আমি সরাসরি যদি আপনাকে একটু শোনাই সেটা। রাকিব 123, মোহাম্মদ রাকিব হাসান 7, সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ 194, ইভান তাহসিব 65, খাদিজাতুল কুবরা 45, সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা 188, বিএম আতিকুর রহমান তানজিল 85, মোহাম্মদ শাহিন মিয়া 39, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ। আলভি, আপনাকে ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিকেলে গুলশান কার্যালয়ে বৈঠক শেষে ব্রিফ করেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। জানা, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন, তবে দেশের অভ্যন্তরীণ কোনো ইস্যুতে কিছুতে হস্তক্ষেপ করতে না তার দেশ। এর আগে যুগপৎ আন্দোলনের শরিক দলের প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন তারেক রহমান। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। দলের চেয়ারপারসনের মৃত্যুতে 7 দিনের দলীয় শোক শেষে জোরেশোরে শুরু হয়েছে বিএনপির সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম। গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিস থেকে যার নেতৃত্ব দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিদিনের মতো বুধবারও সকাল 11টায় দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন তারেক রহমান। এ সময় ঢাকা 17 আসনের নেতাকর্মীদের পাশাপাশি বৈঠক করেন অন্যদের সঙ্গেও। পরে দুপুর 2টায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এদিন চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপিতে যোগ দেন সদ্য পদত্যাগ করা এনসিপির যুগ্ম আহ্বায়ক মীর আরশাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন, তবে দেশের অভ্যন্তরীণ কোনো কিছুতে হস্তক্ষেপ করবে না দেশটি। বাংলাদেশের উন্নয়নে অংশীদারিত্ব অব্যাহত রাখার কথাও জানান চীনের রাষ্ট্রদূত। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। 11 জানুয়ারি পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 4 দিনের এই সফরে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা সফর করবেন তিনি। সফরে তার প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে চিঠি দিয়েছে বিএনপি। সেই সঙ্গে তারেক রহমানের সফর ঘিরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করতে নেতাকর্মীদের কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে। সাইফুল রিপনের প্রতিবেদন। দীর্ঘ 19 বছর 18 দিন পর আগামী 11 জানুয়ারি পিতৃভূমি বগুড়ায় আসছেন তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে 1988 সালে রাজনৈতিক হাতেখড়ি নেয়া তারেক রহমান তার নিজ জেলায় ফিরছেন দলের শীর্ষ নেতা হিসেবে। ব্যক্তিগত ও সামাজিক কারণে এ সফরের মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঢাকার বাইরের সফর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফরকে কেন্দ্র করে এরই মধ্যে বিস্তারিত কর্মসূচি তুলে ধরেছে দলটি। 11 জানুয়ারি ঢাকা থেকে রওনা করে টাঙ্গাইলে আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও সিরাজগঞ্জে যাত্রা বিরতি করে বগুড়া পৌঁছাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সেখানে রাত্রি যাপন করে সকাল 10:30টায় রওনা করে রংপুরে শহীদ আবু সাইদ ও দিনাজপুর নানি মরহুমা তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করে ঠাকুরগাঁওয়ে রাত কাটাবেন তিনি। 13 জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট সফর করে রংপুরে রাত কাটাবেন তারেক রহমান। 14 জানুয়ারি রংপুর থেকে রওনা করে বগুড়ার গাবতলী হয়ে ঢাকা ফিরবেন তিনি। এরই মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব ABM সাত্তার সফরের বিস্তারিত তুলে ধরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের চিঠি দিয়েছেন। সফর ঘিরে নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে নেতাকর্মীদের। কোনো আচরণবিধি লঙ্ঘন হবে না, এটাকে আমরা ফার্স্ট মাথায় রাখছি এবং নেতাকর্মীদের ভাবেই স্লোগান যেন না বলে, শেষে ভোট দিন এগুলো না বলে এবং এরকম কোনো ব্যানার ফেস্টো যেন না রাখে, এই নির্দেশনা দেওয়া হয়েছে। তারেক রহমানের এ সফর একান্ত ব্যক্তিগত ও সামাজিক বলেও জানান আতিকুর রহমান রুমন। 16 বছর পরে বাংলাদেশে আমাদের নেতার পদার্পণ, তাই না? আমাদের নেতার তো অনেক ফ্যামিলিগত প্রোগ্রামও থাকতে পারে, তার নানির কবর জিয়ারত, তারপর 24 আন্দোলন হয়ে গেল। দেখেন এই আন্দোলনে যে ছাত্র জনতার যে ভূমিকা, তাদের কবর জিয়ারত, তাদের পরিবারের সাক্ষাৎ, প্রতিনিয়তই কিন্তু আমাদের এই ফ্যামিলিগুলো থেকে ফোন আসে, তারা সাক্ষাৎ করতে চায়। আমাদের নেতা জনাব তারেক রহমান, ওনার কিন্তু এটা একটা নৈতিক কর্তব্য, সেই কর্তব্যের তাগিদেই কিন্তু উনি যাচ্ছে। সফরকালে তারেক রহমান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের স্বজনদের সাথে সাক্ষাৎ করবেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন প্রার্থীরা। তৃতীয় দিন পর্যন্ত আবেদন জমা হয়েছে 295টি। এদিকে লাইনচ্যুত ট্রেনকে লাইনে আনাই এবারে নির্বাচনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন পর্যবেক্ষকদের বিচক্ষণতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত 3 নির্বাচনে যেসব পর্যবেক্ষক সংস্থা সঠিকভাবে দায়িত্ব পালন করেনি তাদের এবার নিবন্ধন দেয়া হয়নি। আরও জানাচ্ছেন তন্ত্রা তারণ্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করছেন প্রার্থীরা। 10টি বুথ বসিয়ে তৃতীয় দিনের মতো আবেদন করেন ইসি। আবেদন জমা দিয়ে নির্বাচনী পরিবেশ ও নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশনের সমালোচনা করেন প্রার্থীরা। মনে হয় বাসাইতে পারে, যেটা আমি সব দেখলাম তো, যে ছোটখাটো ত্রুটি বিষয়টি আপনি ঠিক করতে পারবেন। একটা স্বাক্ষর আমার উপস্থিত ছিল, বলতে পারতেন যে আপনি স্বাক্ষর দিয়ে দেন, হয়তো আমি তো প্রশাসনের পাইনি, তো ডিসি সাহেবের সহায়তা পাইনি। প্রথাগত কারণেই পরিবারতন্ত্রের মাঝখান দিয়ে সময় পার করেছি, তো এখন নতুন আঙ্গিকে নতুন কিছু যেন সৃষ্টি হয়, সেই আঙ্গিকেই আসলে নির্বাচন। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয় ব্যুরোতে 81টি সংস্থার মোর্চা অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি AFEDর নতুন প্রকল্প উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় নানামুখী চ্যালেঞ্জের কথা জানান পর্যবেক্ষকরা। We are also developing initiatives on digital security and combating disinformation. আর নির্বাচনে মানুষের আস্থা ফিরিয়ে প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা কামনা করেন ইসি সানাউল্লাহ। বলেন, বিগত 3 নির্বাচনের ক্ষতি কাটিয়ে সুষ্ঠু ভোট করতে চায় কমিশন। আমাদের জন্য 2024-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। এই বাস্তবতায় আমাদের মনে হয় প্রত্যাশার সাথে আমাদের যৌক্তিক প্রত্যাশার বোধহয় একটা সমন্বয় ঘটাতে হবে সব ক্ষেত্রেই। পর্যবেক্ষকদের নির্বাচন কমিশনের তৃতীয় চক্ষু আখ্যা দিয়ে তিনি বলেন, নীতিমালা মেনে তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে ইসি। ইউ আর দ্য থার্ড আই অফ দি ইলেকশন কমিশন। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন বৈষম্য করেছে বলে অভিযোগ করেছে জামায়াত। দলটি নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সাধারণ নির্বাচন হলে দেশের অস্তিত্ব সংকটে পড়বে। দুপুরে সিএসির সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। এর আগে সকালে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। পরে ব্রিফিংয়ে নায়েবে আমির অভিযোগ করেন, প্রশাসনের পক্ষপাত দুষ্ট আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনের শঙ্কা তৈরি হয়েছে। তামিম মাহবুবের রিপোর্ট। নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার দুপুরে ইসি সচিবালয়ে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল।
সিইসি AMM নাসিরউদ্দিন সহ কমিশনের সঙ্গে 1.5 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় জামায়াতের প্রতিনিধি দল। এ সময় দলটির নায়েবে আমির মোহাম্মদ তাহের অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে অনেক দলীয় ডিসি নিয়োগ হয়েছে যারা মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে দলীয় সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকে বদলির আহ্বান জানানো হয়েছে। এবার প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য আমরা দেখেছি, প্রশাসনের সিদ্ধান্তেরও ভিন্নতা দেখেছি। বিভিন্ন জায়গায় ডিসিরা দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এরকম ডিসি এসপিদের ভিতরে বৈষম্যমূলক আচরণ হচ্ছে, আমরা আরও অবজার্ভ করব, অবজার্ভ করে আমরা তালিকা দেব। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে 10টি আসনে ছাড় দেওয়ার খবরকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। 10টি আসন দেব এটা করে ভুল তথ্য। জি, সেটা আমরা যখন চূড়ান্ত করব তখন আপনারা দেখতে পাবেন। আমরা তো সকলেই এখনো সমঝোতার ভিতরে আছি, আমরা আলোচনা করছি। এর আগে সকালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আমিরের কার্যালয়ে সাক্ষাতে আসেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির নায়েবে আমির মোহাম্মদ তাহের জানান, আগামী নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানো ও রোহিঙ্গা ইস্যু নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা হয়েছে। সম্প্রতি প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনের শঙ্কা তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা। এ সময় বিগত দিনের মতো কোনো পাতানো নির্বাচন হলে তার ফল ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। ফেলানী সহ সীমান্তে ভারতীয় বিএসএফ এর হাতে বাংলাদেশি হত্যা, গুম, নির্যাতন ও জোরপূর্বক পুশিনের বিচার দাবিতে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি করা হয়। এদিন একই দাবিতে ডাকসুতে আধিপত্যবাদ বিরোধী কবিতা ও গানের আয়োজন হয়। HML এর রিপোর্ট। 2011 সালে কুড়িগ্রামের ফুলবাড়ি অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হন ফেলানী খাতুন। হত্যার পর 4.5 ঘন্টা কাঁটাতারের উপর ঝুলেছিল তার মরদেহ। 15 বছর পার হলেও এখনো বিচার হয়নি ফেলানী হত্যার। এর বিচার দাবিতে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে মানবাধিকার সংগঠন অধিকার। এতে অংশ নেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতাকর্মী ও ভুক্তভোগী স্বজনরা। বলেন, সীমান্তে বিএসএফ বাংলাদেশি নাগরিকদের হত্যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এসব ঘটনার বিচার না হওয়ায় অপরাধ বাড়ছে বলে অভিযোগ তাদের। আন্তর্জাতিকভাবে আমি মনে করি এই হত্যার প্রতিবাদ হওয়া উচিত, সোচ্চার হওয়া উচিত। ইন্ডিয়ার ভিতরেও ওই জেলের ভিতরেও আমাকে নানান ধরনের টর্চার করেছে, তো আমি এই নির্যাতনের বিচার চাই। সীমান্তে হত্যা করে এইভাবে আমাদের দেশের বিরুদ্ধে যে নিম্নমাত্রার যুদ্ধ ভারত বজায় রেখেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদিকে একই দিনে ফেলানী হত্যার বিচারের দাবিতে আধিপত্যবাদ বিরোধী কবিতা ও গানের আয়োজন করে ডাকসু। এ সময় কবিতা আবৃত্তি ও গান করেন অংশগ্রহণকারীরা। এ সময় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন পরবর্তী সরকারকে সীমান্ত হত্যার বিচার দাবি করেছেন ডাকসু নেতারা। এ সময় মেয়ে হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন ফেলানীর মা। যে সরকারি আসুক, উনি যেন আমার ফেলানীর বিচারটা যেন করে। আমার ফেলানীর বিচারটা যদি করে, তাইলে আর কোনো বাংলাদেশের নাগরিক কাঁটাতারের মধ্যে ঝুলবে না বা গুলি খাবে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমার ছেলের মতো, আমার মেয়ের মতো, তারা সব সময় যেন আমার ফেলানীর পাশে থাকো, এটাই তোমাদের কাছে আমার দাবি। ফেলানী সহ সীমান্তে হত্যা বিচারের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ফিরবে আশা সবার। HML, দেশ টিভি, ঢাকা। বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে দুদকের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। জিয়াউল আহসান ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে 22,27,78,000 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। বাংলাদেশ ব্যাংকের অনুমিত সীমা লঙ্ঘন করে 55,000 মার্কিন ডলার জমা করেছেন। এছাড়া তার নামে থাকা 8টি ব্যাংক হিসাবে প্রায় 120 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আছে। এদিকে
ইউসিবি ব্যাংকের 25 কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 32 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এবার আইডিএলসি জনতার ভোট। শিল্প ও বন্দর নগরী খুলনায় বইছে নির্বাচনী হাওয়া। মোট 6টি আসনে এবার মূল লড়াইয়ের সমীকরণ যেমন পাল্টেছে, তেমনি ভোটারদের মাঝেও বাড়ছে প্রত্যাশার চাপ। বন্ধ পাটকল চালু, উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির সংকট নিরসনে প্রার্থীরা কী ধরনের প্রস্তুতি দেন সেদিকে নজর রাখছেন ভোটাররা। প্রার্থীরাও দিয়ে যাচ্ছেন নানামুখী আশ্বাস। নূর ইসলাম রকিকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন বাণিজ্য নগরী খুলনা। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা জেলাটির পাটকলগুলো এখন বন্ধ। এই মিলটা বন্ধের কারণে সব অসহায় হয়ে পড়ছে। জলাবদ্ধতা আর বেহাল ড্রেনেজ ব্যবস্থায় অতিষ্ঠ খুলনাবাসীর জীবন। উপকূলের উপজেলাগুলোতে সুপেয় পানির তীব্র সংকট, আর কৃষকের দুশ্চিন্তা বাড়াচ্ছে ফসলি জমিতে পানির লবণাক্ততা। জেলার 6টি সংসদীয় আসনে ভোটের হিসাব মেলাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। বসে নেই প্রার্থীরাও। ভোটারদের মন জয়ে দিচ্ছে নানা প্রতিশ্রুতি। আমরা আমাদের প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার জন্য 100% চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই একত্রিতভাবে এই আমাদের এই পিছিয়ে পড়া এবং নষ্ট হয়ে যাওয়া এই খুলনা 3 আসনকে আমরা পুনর্জীবিত করতে চাই। ভোটাররা চান এমন একজন নেতা যিনি খুলনার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবেন, দূর করবেন দৈনন্দিন সমস্যা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, খুলনা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চরম রাজনৈতিক সংকটে ইয়েমেন। সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসির অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এদিকে এসটিসির নেতা আইদারুস আল জুবাইদি রিয়াদে আলোচনায় না গিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে বহিষ্কার করেছে আন্তর্জাতিক সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল পিএলসি। লুৎফর কবিরের রিপোর্ট। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেন গুরুত্বপূর্ণ শহরের পথে পথে টহল দিচ্ছে অঞ্চলটির নিয়ন্ত্রণ ধরে রাখা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসির নিরাপত্তা সদস্যরা। তল্লাশি চৌকিতে বসানো হয়েছে ভারী সামরিক যান। এসটিসির নেতা আইদারুস আল জুবাইদি পালিয়েছেন বুধবার, এমন খবর চাউরের পর তল্লাশি চোখে পড়ার মতো। গেল মাস থেকে দক্ষিণাঞ্চলে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি ও ইয়েমেনের সৌদি সমর্থিত আন্তর্জাতিক স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। দক্ষিণের সংকট সমাধানে রিয়াদকে মুক্ত আলোচনায় অংশ নিতে জুবাইদির রিয়াদে যাওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত তিনি বিমানে না উঠে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন, এমন দাবি সৌদি জোটের। যদিও এসটিসি বলছে তিনি এডেনেই অবস্থান করছেন। এ নিয়ে পরিস্থিতি ঘোলাটে। এসটিসি নেতা জুবাইদির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে আন্তর্জাতিক সমর্থিত সরকার প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল পিএলসি থেকে বহিষ্কার করেছে সংশ্লিষ্টরা। প্রেসিডেন্ট নেতৃত্ব পরিষদের সভাপতি রাশাদ আল আমিনি তার বিরুদ্ধে জনগণের হাতে অস্ত্র বিতরণের গুরুতর অভিযোগ এনেছেন। পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকও করেছেন পিএলসির নেতারা। এক বিবৃতিতে সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকির অভিযোগ, জুবাইদির পলাতকের ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে বাহিনীটি বড় পরিসরে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় দক্ষিণাঞ্চলে 15টি স্থানে স্বল্প পরিসরে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।